लाइट आ रही है ना? एक्सपीरियंस बाप रे बाप। अपने दाने काटते हैं देखिए जो रहेंगे बोले तो स्ट्रॉन्ग गर्दन রাস্তার ধারেই বাঘ পাওয়া গেছে। একটা হাতে এই যে মোবাইল ধরে আছি, কোনো রকমে বসে আছি। সাফারি তো জীবনে অনেকই হলো, মধ্যপ্রদেশের জঙ্গলও বেশ কয়েকটা কভার করা হয়ে গেছে, কিন্তু আজ যেটা করতে যাচ্ছি সেটা লাইফে ফার্স্ট টাইম। রেকর্ডিং মোড ট্রাভেলে প্রথমবার তোমরা দেখবে নাইট সাফারি, আর সেটা হতে যাচ্ছে পেঞ্চের খোয়াসা জোনে। সুতরাং সিট টাইট আর পুরো ব্লগটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। রাতের জঙ্গল শুনলেই একটা আলাদা রোমাঞ্চ হয়। কালচে অন্ধকার, থমথমে পরিবেশ, টান টান সাসপেন্স, কত কত রকমের আওয়াজ। আর তার মধ্যে যদি জিপসির হেডলাইটের সামনে এসে পড়ে ডোরাকাটা। হ্যালো বন্ধুরা, টাইগার ট্রেল 2025-এ আবার তোমাদের স্বাগত। গত কয়েক বছরে বিদিশা আর আমি বেশ কিছু বাঘের জঙ্গলে ঘুরেছি, জিপ সাফারিও করেছি, কিন্তু সেসবই হয় ভোরে নয়তো বিকেলে, মানে দিনের আলোয়। কিন্তু রাতের জঙ্গল না, সেটা কাছ থেকে কখনোই দেখা হয়নি। আসলে ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা টাইগার রিজার্ভেই রাতের সাফারি হয়। পান্নায় সুযোগ ছিল কিন্তু যাওয়া হয়নি, তাই এবার পেঞ্চে পৌঁছেই ঠিক করলাম আর সুযোগটা ছাড়া উচিত হবে না। বাংলায় কোনো জঙ্গল ব্লগে হয়তো এই অভিজ্ঞতা তোমাদের আগে হয়নি, তাই আজকের সাফারির পর্বটা আমাদের কাছে যতটা স্পেশাল, আশা করি তোমাদের কাছেও তেমনই হবে। এই সিরিজের আগের পর্বগুলোয় তোমাদের দেখিয়েছি আমরা কিভাবে পেঞ্চে এলাম। তুরিয়া গেটে পরপর দুদিন আমাদের সকালের সাফারির অভিজ্ঞতা কেমন ছিল। যারা মাঝপথে এই সিরিজটা দেখা শুরু করেছো বা এই প্রথম ইউটিউব সাজেশনে আমাদের খুঁজে পেয়েছো, তাদের বলবো অবশ্যই আমাদের তুরিয়ার দ্বিতীয় সাফারিটা দেখো। তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। একই সঙ্গে রইল এই গোটা সিরিজের প্লেলিস্টের লিংক। আমরা আবার বেরিয়ে পড়েছি যথারীতি, আর আমরা বেশ একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করেছি আজকে। এটা প্ল্যান আগে থেকে ছিল না, হঠাৎই আমাদের মনে হলো। তো আমরা যাচ্ছি এখন খোয়াসা বাফার গেটের দিকে, কারণ আমাদের ইচ্ছেটা আছে নাইট সাফারি করার। 4:42 বাজে, দেখা যাক টিকিটটা পাই কিনা। পেঞ্চে এবার আমাদের রিসর্ট থেকে খাওয়াসা বাফার জোনের গেটে পৌঁছতে গাড়িতে 10-12 মিনিট লাগে। দূরত্বটা 7.5 কিলোমিটার, কিন্তু রাস্তাটা থ্রিলিং, কারণ দুপাশেই জঙ্গল। পেঞ্চের মধ্যপ্রদেশের সাইডে সব মিলিয়ে 3টে বাফার জোন, রুখড়, তেলিয়া আর এই খাওয়াসা। এই যে খোয়াসার বুকিং কাউন্টার, এটাই হচ্ছে মেন অফিস খোয়াসা জোনের ফরেস্টের। আর তার ঠিক পাশে এই কমপ্লেক্সটার মধ্যেই দেখো কি সুন্দর করে পুরোটা গুছিয়ে করা। ওপাশে সমস্ত ফেসিলিটি, টয়লেটস সব কিছু আছে। আর এইখানে আছে একটা ক্যাফে এবং এখানে একটা সুভেনির শপ আছে। তো দেখাবো তোমাদের সবটাই। আপাতত আগে আমরা চলে এসেছি এই ক্যাফেটায়। ন্যাশনাল হাইওয়ে 44-এর সব থেকে কাছের বা বলতে পারো একদম লাগোয়া জোনই হচ্ছে এই খোয়াসা। খোয়াসা কিন্তু বাফার জোন। আর এইখানে হচ্ছে জোনের গেট, দেখো ওখানে একটা কাঠের তোরণ করা আছে যেরকম জঙ্গলে হয়। এখানে হচ্ছে সমস্ত কাউন্টার, ফরেস্টের অফিস সব কিছু। সামনেটা পুরোটা পার্কিং, আর এইখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেগুলো নাইট সাফারিতে যাবে। আর এই যে খোয়াসা,
এই খোয়াসার একটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের ঠিক যেখানে আমরা স্টে করছি বানিয়ান ট্রি ক্যাম্প, খোখা রেঞ্জ তার ঠিক লাগোয়া, এবং সেখান থেকে শুরু করে আপ টু ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত পুরো বাফারই হচ্ছে খোয়াসা। আর এখানে কিন্তু এই রাতের সাফারিটা শুধুমাত্র দুটো জোনে হয়, একটা এই খোয়াসা জোনে আর একটা রুখার জোনে। তাহলে কি মনে হচ্ছে? 50-50 এই যে 50-50টা বলছে, এটা অনেকটা হচ্ছে ওই খুব ক্লোজ ম্যাচে উইকেট যেখানে বোঝা যাচ্ছে না, টসের মতো, আগে ব্যাট না পরে ফিল্ড, সেই রকম একটা ডিসিশন। বৃষ্টিতে ম্যাচ শুরু হবে কিনা বোঝা যাচ্ছে না। আমার এইটা খুব ভালো লাগছে যে ইউ হ্যাভ দ্য অপশন। চা ইজ দি অনলি অপশন। নো ইউ হ্যাভ দ্য অপশন। যদি তোমার কাছে দিন থাকে তুমি লাস্ট মোমেন্টেও ওয়েদার দেখে চুজ করতে পারো। এই নাইট সাফারিটা কিন্তু একদম কাউন্টারে এসে লাস্ট মোমেন্টেও তোমরা ডিসাইড করতে পারো, এটা কিন্তু অনলাইন হয় না, এটা হয় কমপ্লিটলি অফলাইনে। আর উইকডেতে অত রাশ থাকে না। হ্যাঁ, আর চান্স থাকে, মানে সাইটিং কেমন হচ্ছে জেনে, ওয়েদার কেমন, যেটা আজকে আমাদের ডিলেমা আর কি। এক কাপ চা, এক প্লেট পকোড়া আর ঘন্টা দেড়েকের অপেক্ষা, সবই জলে গেল মে মাসের বিকেলের বেয়ারা কালবৈশাখীর খামখেয়াল। মেঘলা আকাশ, মুহুর্মুহু বাজ, সঙ্গে বৃষ্টি। এই ওয়েদার নাইট সাফারির জন্য একদমই আইডিয়াল নয়। কিছুটা মনমরা হয়েই আমরা রিসর্টে ফিরলাম, তবে জেদ চেপে গেল। কাট টু ডে 2। আজ 6 মে 2025। যাই হয়ে যাক, আজ আমরা খাওয়াসায় নাইট সাফারি করবই। ঠিক এই মানসিকতা নিয়েই আবার বেরিয়ে পড়লাম। তখনও জানি না মাঝ রাস্তাতেই কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য। বাঘ পাওয়া গেছে, যে বাঘ বসে আছে। সেই সেম ঘটনা মানে বান্ধবগড়ে যেটা হয়েছিল, আজকে আমরা আবার নাইট সাফারি করার অ্যাটেম্প্ট নিতে যাচ্ছি। গতকাল যেহেতু করতে পারিনি, এবং রাস্তার ধারেই বাঘ পাওয়া গেছে। থ্রিল কাটিয়ে আসতে আজ একটু দেরি হয়ে গেছে। যাই হোক, এই থ্রিলটা কেন বলছি জানো তো, মানে পেঞ্চ পয়সা উসুল এখনো পর্যন্ত। জিপসিতে বাঘ দেখছি, জিমনিতেও বাঘ দেখছি, হ্যাঁ এভাবে ভাবিনি তো। কুইডেও বাঘ দেখেছি এর আগে আমরা বাঘ বান্ধবগড়ে। দেখেছি আমরা। পেঞ্চ তো বান্ধবগড়কে ক্লোজ ফাইটে ফেলে দিয়েছে কম্পিটিশনে। বান্ধবগড় সত্যি মানে একদম নেক টু নেক টক করছে। আচ্ছা, তোর হাতে- আমি ফর্মটা নিলাম, এই ফর্মটা ফিল আপ করতে হবে আই কার্ডটা দেখিয়ে। আর ফর্মটার সময় আমাকে 1200 টাকা দিতে হলো। আর এরপর আমি গাড়ি আর গাইডের চার্জেসগুলো পে করব। ফর্মটা ফিল আপ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। গতকাল আমরা খোয়াসায় এসেছিলাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করছিলাম নাইট সাফারিটা করব কি না, কিন্তু তারপর কি ঘটেছিল সেটা তোমরা দেখেছো। যাই হোক, যা হয় ভালোর জন্য। আজকে হয়তো সেটার জন্যই আসার পথে একটা সাইটিং তো হলো, বাকিটা জঙ্গলে কি হবে দেখা যাক। কোনো এক্সপেকটেশন নিয়ে নয়, আজকে এখানে এসেছি কমপ্লিটলি এনজয় করব বলে, কারণ বলেছি লাইফে ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আর রাতের জঙ্গল কেমন হয় শুধু সেই ফিলটা নিতে চাই। আমাদের 48 নম্বর গাড়ি অ্যালট করা হয়েছে, সেটা এখন বলা হলো। ফর্মটা ওরা জমা নিয়ে নিলে। বাই দ্য ওয়ে, এখন বাজে হচ্ছে 6টা বাজতে 4 মিনিট হ্যাঁ। বাকি। 6:30 শুরু হবে, 6:30 কাউন্টডাউন বিগিনস। ঠিক 6:30 আমরা এখানে আসব। এসে ওখানে আমাদের গাইড অ্যালট করা হবে। তারপর আমরা এখান থেকে ফরেস্টে ঢুকে যাব। আরেকটা জিনিস বুঝলাম, খোয়াসা গেটে কিন্তু সব গাইডই G2 গাইড, কারণ এখানে গাইডের চার্জেস 500। আচ্ছা, আমাকে দিতে হবে গাড়ির আরও 3000 টাকা, তাহলে 3500 আর 1200 মানে 4700 টাকায় এই সাফারিটা আমাদের হয়ে যাচ্ছে। তো ফাইনালি এখন জাস্ট
6:30। এই হচ্ছে আমাদের গাড়ি 48। আজ জিপসিতে আমাদের সঙ্গী গাইড তুলসীদাসজি আর ড্রাইভার অশোকজি। কাঁটায় কাঁটায় ঠিক 6:30 আমরা ঢুকে পড়েছি জঙ্গলে। ততক্ষণে খবর এসে গেছে সাইটিং হচ্ছে। অশোকজি বিদিশাকে বললেন, ম্যাডাম যারা সম্ভাল কে बैठ सकेंगे मैं भगाऊं। এরপর যেটা হলো, জঙ্গলের এবড়ো খেবড়ো পথে অফরোডিং, তাও ফুল স্পিডে। এই না হলে চেস। সন্ধ্যে 7:05 নাইট সাফারি শুরু হয়েছে। অলরেডি আমরা 2টো বাঘ দেখে নিয়েছি। রাস্তায় যাকে দেখেছিলাম তারই এরা বাচ্চা। বাচ্চারাও এখন অ্যাডাল্ট হওয়ার দিকে এগোচ্ছে। একটু পিছিয়ে যাই। বিকেলে খাওয়াসা আসার সময় রাস্তার ধারে যাকে দেখেছিলাম সে ছিল যুগনি। সেই বাঘিনীরই বাচ্চা এই 2 সাব অ্যাডাল্ট। সামনে যে জিপসিগুলো দেখছো এগুলো সব বিকেলের সাফারির। পেঞ্চে বিকেলের সাফারি হয় 3টে থেকে 7টা পর্যন্ত। কয়েক মিনিটের মধ্যেই আলো পড়ে এলো। বিকেলের সাফারির সব গাড়ি ফিরে গেছে, এখন শুধু আমরা। নাইট সাফারিতে আজ আর একটা জিপসি ঢুকেছে আমাদের পরে, তাই কোনো তাড়া নেই। ওরা বসে গেলে আমরাও থেমে থাকবো, যদি এগোয় আমরাও পিছু নেব। আমরা রাস্তায় যেটাকে দেখেছি যুগনি, ওর এটা হচ্ছে 2টো বাচ্চা। এরা এখন সাব অ্যাডাল্ট, রাস্তা ক্রস করছে। আজকে নাইট সাফারিতে আমরা 2টোই গাড়ি। চেষ্টা করছি আমরাও যতটা ডিস্টার্ব না করে দেখা আর দেখানো যায়। যুগনির সাব অ্যাডাল্টরা সদ্য শিকার করতে শিখেছে। এরা দুজন একসঙ্গেই শিকার করে, একই সঙ্গে টেরিটরি টহল দেয়। তবে এই বন্ধুত্ব কতদিন টিকবে বলা মুশকিল, কারণ বাঘেদের জীবনে শিকারের টেরিটরি নিয়ে সংঘাত অনিবার্য, সে আজ হোক বা কাল। কখনো প্যারালালে, কখনো ঠিক জিপের সামনে, ট্র্যাক বরাবর। পদযাত্রা আর বিরতি দুটোই চলছে। তুলসীদাসজি বললেন, শিকারের খোঁজে বাঘ গোটা রাতে 30-40 কিলোমিটারও অনায়াসে হাঁটে। নিশাচরদের আসল মেজাজটা রাতের জঙ্গলেই বোঝা যায়। আমাদের শুধু ধাওয়া করে যেতে হবে, কপালে থাকলে শিকারও লাইভ দেখতে পারি। ওরাও অ্যালার্ট করে জঙ্গলের সবাইকে। এই যে আবার করছে।
তো এক্ষুনি দেখতে পেলে ওরা রোড ক্রস করেছে ওই দুটো সাব অ্যাডাল্ট, কিন্তু ওরা জলের দিকে যায়নি, ওরা আবার জঙ্গল থেকে ঘুরে, বোঝা যাচ্ছে না, হতে পারে রাস্তার দিকে যাচ্ছে, তো ওরা লেফটে এই বাঁ দিকে মুভ করছে আর আমরা ট্র্যাক দিয়ে যাচ্ছি। দেখা যাক, খুব থ্রিলিং, খুবই থ্রিলিং। চাপ চাপ অন্ধকার, মাঝে মাঝে মেঘ সরে চাঁদের উঁকি, আর সিকাডার আওয়াজ। রাতের জঙ্গল পুরো স্নায়ুর পরীক্ষা। এটা খাওয়াসা জোনেরই অন্যদিন। জোড়া বাঘ ধারে কাছেই আছে, তবে ট্র্যাকে না এলে আমরা ট্রেলটা ফলো করতে পারবো না, কারণ জঙ্গলে ট্র্যাক ছেড়ে অফরোডিং এর নিয়ম নেই। কিছুক্ষণ ধৈর্যের পরীক্ষা নিয়ে আবার উদয় হলো দুই মূর্তি। এখন বাজে 8:20, আমরা 6:30 জঙ্গলে ঢুকেছি, 6:50 থেকে ওদের দেখছি অ্যান্ড এখনও ওদের ফলো করছি। আমাদের জীবনে এতক্ষণ ধরে সাইটিং এর আগে হয়নি। মহামান মেলও এতক্ষণ ছিল না, মানে ভাবা যায় না আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, ওয়েদারটা আবার খারাপ হয়ে এলো। বুঝতেই পারছো ওয়েদারের অবস্থা খারাপ। ओले गिरने पे डर है, ও पत्थर गिरती ना इससे, হুম, बस उसी का। তো বাঘ 8:45 বাজে, সাফারিতে এখনো সময় তো আছে 45 মিনিট, কিন্তু আমরা অনেকটা দূরেও চলে এসেছি আর প্রচণ্ড ওয়েদারটা খারাপও হচ্ছে। बारिश होने लगी। তো আমরা গেটের দিকে এগোচ্ছি এবার, কারণ পৌঁছতে তাতেও সময় লেগে যাবে, 20-25 মিনিট তো লাগবেই। लाक्सिक कट बा, लाक्सिक कट। বাট খুব থ্রিলিং, বাঘেদের ছেড়েই এলাম, বাট বৃষ্টি পড়ছে এখন। लगाना ही पड़ेगा। लाइट आ रही है ना? हाँ। ये एक्सपीरियंस, बाप रे बाप। वो दाने रखते हैं, इंडिया के जो रही बोले তো এখন যেটা হলো সেটা হচ্ছে আমরা এটাও জীবনে ফার্স্ট টাইম গাড়িতে ত্রিপল টাঙিয়ে, এবং ত্রিপলটা টাঙানো হয়েছে উইদিন 3 মিনিট के হ্যাঁ अंदर। মানে সবাই মিলে আমরা হেল্প করেছি, চেষ্টা করেছি করার। लगा गाड़ी में 3 मिनट के अंदर দিয়ে আমি মোবাইলের আলোয় একটা হাতে এই যে এইটা মোবাইল ধরে আছি, কোনো রকমে বসে আছি,
একদিকে হচ্ছে এই ত্রিপলটা টাঙানোর জন্য ওরা সমস্ত অ্যাঙ্গেলগুলো লাগাচ্ছিলেন, আর মোবাইলের আলোয় বাকিটা ফলো রাখতে হচ্ছিল ত্রিপল ঠিক টাঙানো হচ্ছে কিনা আর আশেপাশে বাঘ আসছে কিনা। হ্যাঁ, তো মানে কারণ বাঘ ছিল সামনেই, পাশেই ওরা যাচ্ছিল বাঁদিকে। তো anyway, এখন আমরা জাস্ট গেটের দিকে এগোই যেভাবে পারি। আর বৃষ্টি হচ্ছে, আর ত্রিপল না টাঙালে কোনো উপায় নেই, কারণ এক তো আমাদের সঙ্গে ক্যামেরা আছে, দ্বিতীয় কথা জঙ্গলের ভেতরে গাছের ডালপালা ভেঙে পড়ার একটা ভয় থাকে। আর শিল পড়ে এই সময়টাতে, মে মাসে। তো কঠিন পরিস্থিতি। এখন পৌঁছে ওইখানে আলোয় বা গাড়িতে বাকি গল্প বলবো। কথা বলছি। সেই রাতে আমরা যখন খাওয়াসা গেটে ফিরলাম, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রিসর্টে ফেরার পথে নাকে এলো সোঁদা গন্ধ। সিরিজের এরপর তোমাদের দেখাবো পেঞ্চের এই রোমাঞ্চকর 3টে রাত আমরা কোন আস্তানায় কাটিয়েছি। জঙ্গল মানেই যে সবসময় বিলাসবহুল রিসর্ট হবে তা কিন্তু নয়। জঙ্গলেও যে বাজেট স্টে পাওয়া সম্ভব সেটাই তোমাদের দেখাবো পরের পর্বে। 9:15 সাফারির শেষ হওয়ার সময়ের বেশ কিছুটা আগেই আমরা ফিরেছি। সাফারি করে বেরোনোর যে সময় ছিল তার থেকে 15 মিনিট আগে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয়, জানি না এই সাফারিটাকে কিভাবে ডিসক্রাইব করব সেটাও জানি না। লাইফে ফার্স্ট টাইম এবং এখনো পর্যন্ত লাইফে বেস্ট টাইগার সাইটিং, আমি কোনো দ্বিমত ছাড়া এটা বলতে পারি, আনডাউটেডলি। আমরা জঙ্গলে ছিলাম 6:30 থেকে প্রায় 9:45। 2 ঘন্টা টানা আমরা হয় টাইগার দেখেছি বা চেজ করেছি। ঢোকার সময়ের 20 মিনিট আর বেরোনোর সময়ের 25 মিনিট মতো, ওই ত্রিপল টাঙানোর সময়টা থেকে আমরা আর বাঘ দেখতে পাইনি। বাকি সময়টা পুরোটা বাঘেরা আমাদের সঙ্গেই ছিল। আর সত্যি বলতে কি পুরো এক্সপিরিয়েন্সটা দারুণ লেগেছে। কিন্তু একটা সময় শেষে যখন ওরা গাড়ি থেকে নেমে ত্রিপলটা খাটালেন, জানি যে বাঁদিক দিয়েই বাঘ যাচ্ছে হয়তো, আমার একটু ওদের জন্য একটু চিন্তা হচ্ছিল। বাট যে তৎপরতার সঙ্গে করেছেন, মানে ট্রিমেন্ডাস, অসাধারণ অসাধারণ। একটা ভালো সাফারি একজন ভালো গাইড আর ভালো ড্রাইভার না পেলে হয় না। অ্যান্ড these people were the best. অশোক জি এবং তুলসী দাসজি, ব্রিলিয়ান্ট, হ্যাটস অফ। আর তোমাদের জন্য বলবো অবশ্যই কেমন লাগলো কমেন্টে তো জানাবেই। আর একটা কথা বলছি, কোনো অহংকার থেকে নয়, কনফিডেন্সের সঙ্গে। যদি সত্যিকারের এই ধরনের জঙ্গল সাফারি আর টাইগার ফিল পেতে হয় তাহলে কিন্তু এই চ্যানেলটাতেই স্টিক করে থাকতে হবে। আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো? রাতের জঙ্গলে টাইগার সাইটিং এর অভিজ্ঞতা আমাদের জীবনে এই প্রথম, নিশ্চয়ই তোমাদেরও এর আগে হয়নি। তাই ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও। আসলে আমাদের বেড়ানো সব সময় ছক ভাঙা, যেখানে অ্যালগরিদমের চোখ রাঙানি নেই, আছে জঙ্গলের অন্য ফ্লেভার আর নির্ভেজাল অ্যাডভেঞ্চার। ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর আমাদের সব আপডেট নিয়মিত পেতে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।